আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মোকামতলা উপজেলার সীমান্ত অধিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার বিএনপির মিডিয়া সেল থেকে বগুড়া জেলা প্রশাসকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানির আয়োজন করা হবে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ার্ডের শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন নাহারকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনের শতভাগ সফলতা না আসলেও ধীরে ধীরে মনোবল ফিরে আসবে বলেও জানায় ডিএমপি। ব্রিফিংয়ে পুলিশের লুট হওয়া 2টি আগ্নেয়াস্ত্র এবং 77 রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করার কথা জানায় পুলিশ। পুলিশের ধারণা আগ্নেয়াস্ত্র 2টি পুলিশের লুট হওয়া অস্ত্র। একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। 5 আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর অবস্থা ছিল, সেখান থেকে আমরা পুলিশটাকে অনেকটা স্ট্রিম লাইনে আনার চেষ্টা করেছি, করে যাচ্ছি, করতেছি। ফের পুলিশের পোশাক পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল 18 জুন হলেও প্রকাশ পেল আজ। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি, সাধারণ বুননের কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। গাঢ় নীল এবং হালকা অলিভ জলপাই রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং হবে খাকি। বর্তমানে যে পোশাক পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে, বিএনপির 2001 থেকে 2006 মেয়াদেও একই পোশাক ছিল। রাজধানীতে সরকারি চাকরি পরীক্ষায় জালিয়াতি করার সময় ডিজিটাল ডিভাইস সহ আটক করা হয়েছে 50 জন পরীক্ষার্থীকে। দুপুরে ঢাকা কলেজ কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার সময় ঘটে এই জালিয়াতির ঘটনা। তাদের শরীরে অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। আটককৃতদের কারাদণ্ড সহ বিভিন্ন সাজা দেওয়া হয়। বিস্তারিত অভি আলিফের প্রতিবেদনে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর ঢাকা কলেজে বেলা 10টা থেকে 1.5 ঘন্টা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় শরীরে অত্যাধুনিক ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতি প্রমাণ পায় পরীক্ষা নিয়ন্ত্রকরা। পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস সহ 28 জনকে এবং কেন্দ্রের বাহিরে ঢাকা কলেজের মূল ফটক থেকে 22 জনকে আটক করা হয়। এরপর তাদের কলেজ অডিটোরিয়ামে বেশ কিছু সময় আটকে রেখে থানায় হস্তান্তর করা হয়। পরে ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল্লাহ জালিয়াতির জন্য 50 জনকে সাজা দেন। এর মধ্যে 16 জনকে কারাদণ্ড দেয়। নিয়মিত মামলার অধীনে আমরা দিয়ে দিয়েছি পুলিশ অব্যাহত করছে 28 জন। আচ্ছা, আর 22 জনকে আমরা বিভিন্ন সাজা দিয়েছি, মোবাইল রুটের দণ্ডবিধি 188 সাজা দিয়েছি। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সেলিমুল আজম জানান, অভিযুক্তরা পরীক্ষার সময় প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠিয়েছে। এরপর বাইরে থেকে সেই উত্তর এসেছে। গেটে যেগুলো ধরা পড়ছে সেগুলো ডিটেক্টরে, মেটাল ডিটেক্টরে ধরা পড়ছে, এবং যেগুলো মোবাইল ছিল, বড় বড় ডিভাইসগুলো আমরা হাতে চেক করে পাইছি, আর মেটাল ডিটেক্টরে চেক করে পাওয়া গেছে। জালিয়াতিতে জড়িত 50 জনের মধ্যে 45 জন পুরুষ ও 5 জন নারী। জালিয়াতি চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অভি আরিফ, আরটিভি, ঢাকা। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে। গতরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে
মন্ত্রিসভার 10ম বৈঠকে আইনটি পাশ হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী। বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিবহন ব্যবস্থায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দিচ্ছে সরকার। এছাড়া পাবলিক বাসে ইলেকট্রিক ভেহিকেল আমদানিতেও থাকছে 50% ট্যাক্স ফ্রি সুবিধা। কর্মদক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশের টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষার দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল, ওই সময় চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই, আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। প্রস্তাবিত নতুন বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উচ্চ কর কমানোর খবর এলেও এখনও সুফল পেতে শুরু করেনি ভোক্তারা। বাজেট উপস্থাপনের সপ্তাহ পেরুলেও নিত্যপণ্যের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। তবে কাঁচা বাজারে কিছু সবজির দাম কমলেও বেড়েছে টমেটোর দাম। বিক্রেতারা বলছেন, ভোক্তা পর্যায়ে দাম কমাতে হলে সরকারের তদারকি প্রয়োজন। বিস্তারিত থাকছে তৌফিকুল ইসলামের আশিকের রিপোর্টে। নতুন বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা থাকলেও অপরিবর্তিত আছে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। তবে সরকারের নতুন বাজেটের পর দাম কমার আশায় আছেন ক্রেতা সাধারণ। কিছু দামি বাড়ে নাই, সবজি 50 থেকে 40 টাকা কেজি, সব সবজি মোটামুটি এই দামের ভিতরে আছে। খরচের তুলনায় ভালো, একটু কম, দামটা কমছে একটু। বাজেট হলে যে দাম বাড়ে যেভাবে ব্যাপক হারে, ওইভাবে বাড়তেছে না। মোটামুটি গত সপ্তাহে তো একই রয়ে গেছে। কিছু কিছু ফাউডার আইটেমগুলোতে কিনলাম, দেখলাম যে 10 টাকা 20 টাকা করে বাড়ছে। এদিকে বিক্রেতারা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানের দাম নিয়ন্ত্রণ করা ও আমদানি বাড়ানো গেলে বিভিন্ন পণ্যের দাম কমে আসবে। বিগত সরকার যে কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিয়ে গেছে, 6-7টা কোম্পানি, ওরাই কিন্তু বাজারে আগুন লাগাচ্ছে। আমদানিটা অব্যাহত রাখতে হবে, অব্যাহত থাকলে চালের দাম বাড়বে না। সম্পূর্ণ সিন্ডিকেট, বড় বড় কোম্পানি। বর্তমানে কোম্পানিরা লাভ নিতেছে, ব্যবসায়ীরা লাভ পেতেছে, কিন্তু ম্যাজিস্ট্রেট এসে আপনার আমাদেরকে জরিমানা করে, কোম্পানিদের সাথে কিছু বলে না। নতুন বাজেটে নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উচ্চকর কমিয়ে 0.5% করার প্রস্তাব থাকলেও এখনো সুফল পেতে শুরু করেনি ভোক্তা সাধারণ। বাজেটে জিনিসপত্রের দাম কমাইছে 60টা পণ্য, কিন্তু এটা তো বাজারে এখনো কোনো এফেক্ট হয় নাই। সপ্তাহে 10-20 টাকা বেশি আছে। মুরগি আমি দেখলাম পরশুদিন নিচে 280 টাকা করে, এখন নিলাম 300 টাকা করে। ক্রেতা সাধারণের প্রত্যাশা, বাজার তদারকি করে দ্রুতই দাম কমানোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। 3 মাস পেরিয়ে গেলেও দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হয়নি। এর ফলে কার্যত সংস্থাটি নেতৃত্ব শূন্য ও স্থবির হয়ে পড়েছে। নীতিগত সিদ্ধান্ত, নতুন মামলার অনুমোদন, অভিযোগপত্র দাখিলের মতো গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম বন্ধ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অচলাবস্থা সরকারের ব্যর্থতা। দ্রুত কমিশন গঠন না হলে দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবে। শতভাগ নিরপেক্ষ ব্যক্তিকে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের দাবি জানালেন বিশেষজ্ঞরা। থাকছে আতিকা রহমানের রিপোর্ট। 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই 2 কমিশনার সহ পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। এরপর অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া আব্দুল মোমেনের কমিশনও মেয়াদ শেষ না করেই বিএনপি সরকার গঠনের পর আকস্মিক পদত্যাগ করেন। না কোনো চাপের মুখে না, এটা ব্যক্তিগত কারণ। 3 মাস পেরিয়ে গেলেও দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুদকে এখনও চেয়ারম্যান কমিশনার নিয়োগ দেয়া হয়নি। এর ফলে দুর্নীতির অনুসন্ধান অনুমোদন, তদন্ত অনুমোদন, মামলা দায়ের, চার্জশিট দাখিল, সম্পদ জব্দ, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। কার্যত এখন অচল দুদক। ইতিমধ্যে দুর্নীতি মামলার অনেক আসামি দেশ ত্যাগ করেছেন। টিআইবি নির্বাহী পরিচালক বললেন, কমিশন শূন্য অবস্থা শুধু প্রশাসনিক স্থবিরতা নয়, দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাও হুমকির মুখে পড়েছে। এটা সরকারের ব্যর্থতা। এই যে কমিশনহীন অবস্থা যে তৈরি হলো, এটার জন্য তো সরকারই দায়ী। যে বার্তাটা যাচ্ছে সেটা হচ্ছে 2 রকম। এক হচ্ছে সরকার যে তাদের নির্বাচনী ইশতেহার 31 দফা, জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন ইত্যাদি কথাগুলো বলছে, এটাকে ফাঁকা বলি, নাকি আসলে এই যে তাদের এই অবস্থানটা এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, বিপরীতমুখী। দুদকের মতো প্রতিষ্ঠান কার্যকর হোক, সেটা চায় কি চায় না, এই প্রশ্ন কিন্তু সরকার নিজের কাছে নিজেই বিব্রতকরভাবে তুলে ধরেছে। যারা দুর্নীতি করে
তাদেরকে সুরক্ষা পাওয়ার জন্য একটা সুযোগ, অন্তত 3 মাস সময় হলো তারা ধরাছোঁয়ার বাইরে থাকলো। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা পূরণে দলীয় বিবেচনা নয়, সম্পূর্ণ নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে কমিশনে নিয়োগ দিতে হবে। তা না হলে বন্ধ হবে না দুর্নীতি, প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ও সুশাসন। যারা বাস্তবে বলছে যে আসলে দুদক নামক কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, দুর্নীতি করে একটা স্বাভাবিক বিষয়, এটাকে নিয়ন্ত্রণে দুদকের সরকারের কোনো মাথা ব্যথা নেই, এগুলো তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। অর্থাৎ আমি পুরো বিষয়টাকে সরকারের জন্য একটা আত্মঘাতী একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করি। সঠিক লোক নেওয়া দরকার, সততা, দক্ষতা, সাহস, কাজ জানা, কাজ বোঝা, কাজ করার আগ্রহ, তো এরকম লোক খুঁজে বের করতে একটু সময় লাগতেই পারে। স্বাধীনভাবে কাজ করবেন, কিন্তু সরকারের সাপোর্ট লাগবে। যারা চেয়ারম্যান কমিশনার হবেন তার হলো লিডারশিপ, কারণ তিনি তো হাতে করবেন না, করবে অন্যেরা, তিনি দেবেন সিদ্ধান্ত। তার দেশপ্রেম থাকবে, তার সততা থাকবে, তার অভিজ্ঞতা থাকবে, তাইলে আপনার অসুবিধা হবে না। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের নৈতিক ভিত্তি রক্ষার লড়াই ও সুশাসন প্রতিষ্ঠা করতে দ্রুত কমিশন গঠন করে দুদককে স্বাধীন ও পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদের প্রশাসক হিসেবে বসতে দেয়া একদলীয় শাসন কায়েমের চেষ্টা বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বাজেট নিয়ে সরকারকে উদ্দেশ্য করে বলেন, গত 15.5 বছরে বাজেট করে আওয়ামী লীগ 29 লাখ কোটি টাকা চুরি করেছে। সে পথে বিএনপিকে না হাঁটার আহ্বান বিরোধী দলীয় নেতার। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসতে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1174 জন। এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট 670 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 577 জন ও নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার কমিউনিটি বেসড পর্যটন, এথনিক ট্যুরিজম ও টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এই সিলেটটাকে একটা আন্তর্জাতিক মানে তৈরি করতে, ট্যুরিজম বলে, এয়ারপোর্ট বলে, সব কিছু যেন আন্তর্জাতিক মানে করতে পারে। কারণ আমি যখন লন্ডনে গিয়েছি তখন সব এখানে সিলেটে যারা ছিলেন সবার দাবি ছিল যে এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট যেন করা হয়। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।